নমস্কার, গল্পকথায় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে আছে কিছু আড্ডা, কিছু গল্প, কিছু কথা। শুনতে থাকুন, গল্পে থাকুন। আজকের গল্প গল্পকথায় অরিজিনাল সিরিজের মৃন্ময়ের লেখা বেটুক। মনোজিৎ চক্রবর্তী ওরফে মনো আমাদের গল্পের নায়ক। বাবা হলেন কবিরাজ বিশ্বজিৎ চক্রবর্তী। সবাই তাকে বিশু কবিরাজ বলেই চেনে। বর্ধমানের এক বর্ধিষ্ণু গ্রামের বাসিন্দা হলো এই পরিবার। কবিরাজ বলে সবাই বিশু কবিরাজকে আদর সম্মান করেই চলে। মনোকেও সবাই বিশু কবিরাজের ছেলে বলেই বেশি চেনে। গ্রামের ননীভূষণ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মনো। স্কুলে গরমকালে ছুটি চলছে, তাই মনোর মনটা শুধুই খেলা খেলা করছে। গ্রামের শেষে এক বিশাল মাঠ, আর মাঠের শেষ সীমানা থেকে শুরু হলো বিশাল হেমেন ডাকাতের জঙ্গল। খুব ঘন জঙ্গল। এই গ্রামে কোনো অভাব ছিল না কোনোদিন। ক্ষেত ভরা ধান আর দিঘির মাছ, এই দুয়ের কারণে দুবেলা দুমুঠো সকলেরই জুটে যেত। তাই কেউ কোনোদিন এই জঙ্গল কেটে জীবিকা চালানোর প্রয়োজন বোধ করেনি। গ্রামবাসী খুব প্রয়োজন না পড়লে জঙ্গলমুখী তেমন একটা হতো না। বছরে একটা করে জঙ্গলে পুজো, ব্যাস। কথিত আছে হেমেন ডাকাতের ভূত এখনও নাকি জঙ্গলে বাস করে। কেউ কেউ নাকি তাকে দেখেছে। তবে এই জঙ্গলে যে একটা ডাকাতের ডেরা আছে, এটা অনেকেই সন্দেহ করে। মনো ভীষণ ডানপিটে ছেলে। তার মতে ওসব মনগড়া কাহিনী মাত্র। তাদের আড্ডার জায়গা হলো ওই জঙ্গলের মধ্যে এক বিশাল দিঘির পাড়ে থাকা ১০০ বছরের পুরনো এক বটগাছ। মনদের সব মিলিয়ে ৫ বন্ধুর দল: নরেন, মতি, হরি ও তোতলা শিবু। মনোর একটা দুঃখ হলো, গ্রীষ্মের ছুটিতে তাকে বাবা কোথাও ঘুরতে নিয়ে যায়নি। বাকি সবাই নানান জায়গায় ঘুরতে গেছে, কেউ মামাবাড়ি, কেউ মাসিবাড়ি। মনোর বাবা বিশু কবিরাজ বললেন, বুঝলি মনো, এই বেলা কবিরাজিটা অল্প অল্প করে শিখে নে, তবে দেখবি দুবেলার ভাতের কোনো অভাব হবে না। বিশু কবিরাজ মোটামুটি গ্রামের নামকরা কবিরাজ। আশেপাশের গ্রাম থেকে প্রায় তার ডাক আসে। সুতরাং তার ছেলের পসার জমিয়ে বসতে খুব একটা অসুবিধা হবে না। এদিকে মনো তার বাবার কথা কোনো মতেই মানতে রাজি নয়। সে এখনো স্কুলে পড়ে, কবিরাজি শেখার এখনো ঢের বয়স পড়ে আছে। একে ঘুরতে না যাওয়ার দুঃখ, তারপর আবার এই কবিরাজি শেখার চাপ, দুইয়ে মিলে মনো একেবারে অতিষ্ঠ হয়ে উঠল। একদিন সে সবার চোখের আড়াল করে ঘর থেকে পালিয়ে মনের দুঃখে জঙ্গলের দিঘির পাড়ে গিয়ে হাজির হলো। তখন সবে সকাল ৯টা বাজে। রোদ্দুর তেমন চড়েনি। জঙ্গলের মধ্যেটা বেশ ঠান্ডা। গাছের ছায়ায় দিঘির পাশটা অন্ধকার হয়ে আছে। এর পাশেই মনোর খুব প্রিয় তেঁতুল গাছ আছে। সেটা হলো মিষ্টি তেঁতুলের গাছ। সেদিন গিয়ে সে সেই গাছের দিকে তাকালোও না। দিঘির পাশে হাত পাঁচে উঁচু একটা মোটা বট গাছ। তার অনেক ডাল ঝুড়ির মতো চারিদিকে ছড়িয়ে নিচে নেমে এসেছে। সেই নিচু নিচু ডালেই তাদের আড্ডাখানা। তারই একটা ডালে উঠে বসল সে। এই বটগাছ যে কত প্রাচীন তা গ্রামের কেউ ঠিক করে বলতে পারে না। কোনটা যে ঝুড়ি আর কোনটা যে আসল কাণ্ড তা দেখে বলা যায় না। দিঘির দুপাশে দুই বিশাল বিশাল বাঁধানো ঘাট আছে, আর তাতে সারা বছর জল টলটল করছে। পদ্ম আর শালুক ফুটে দিঘিকে চারিদিক দিয়ে যেন সাজিয়ে রেখেছে। আর তার চারিপাশে খেজুর, নারকেল, তাল, সুপুরি, বিভিন্ন গাছ ঘিরে দিঘিকে যেন সর্বক্ষণ পাহারা দিচ্ছে। মনের দুঃখে বাড়ি থেকে আনা কটা নাড়ু মনো পকেট থেকে বার করে চিবোতে লাগলো। তারপর মোটা ডালের উপর কাত হয়ে শুয়ে একটু চোখ বুজল। ঠিক কত সময় পরে তা ঠাওর করা না গেলেও ছোট্ট একটা ঢিল দিঘিতে পড়ায় মনোর চটকাটা ভেঙে গেল। ধর্মর করে উঠে সে চোখ খুলে দেখে দিঘির জলে বড় এক ঢেউ পাড়ের দিকে ধেয়ে আসছে। আকাশপানে তাকিয়ে মনো দেখার চেষ্টা করল যে কোনো পাখি মুখে করে কিছু ফেলে দিয়ে গেল কিনা। না, তেমন কিছুই দেখল না। সে আবার শুয়ে চোখ বুজল। এইবার ছোট্ট একটা ডাল ভাঙা শব্দ পেলেও তেমন সে গা করল না।
শুধু একবার চোখ খুলে আবার চোখ বুজল। হঠাৎ অদূরেই কেউ খোনা গলায় বলে উঠল, মনোবাবু নাকি? মনো এক লাফে উঠে বসলো ডালের উপর। এদিক ওদিক তাকালো, ভালো করে দেখলো, কিন্তু কাউকে না দেখতে পেয়ে ভাবলো হয়তো মনের ভুল। আবার সে শুয়ে পড়ে চোখ বুজল। তৎক্ষণাৎ আবার কেউ বলে উঠল, না, মনোবাবুই তো মনে হচ্ছে। এবার মনো চোখ না খুলেই বলল, নরেন, আজ যদি তোকে ধরতে পারি তাহলে তোর একদিন কি আমার একদিন। কথাটা বলেই সে চোখ খুলে উঠে বসলো আর ভাবলো, আরে তাই তো, গ্রামে তো এখন আমার আর কোনো বন্ধু বান্ধব নেই। নরেন আর মতি গেছে মা বাড়ি, হরি গেছে কলকাতায়, আর শিবু গেছে 2 গ্রাম ওপাশে মাসির বাড়ি। তবে ডাকলোকে শিবু যদিও আসতে পারে, কিন্তু শিবু তো এত পরিষ্কার কোনোদিনও কথা বলেনি। তাহলে গাছ থেকে নেমে পড়ল সে। ভালো করে এদিক ওদিক দেখে পকেটে থাকা অবশিষ্ট 2টো নাড়ু মুখে পুরে নিজেকে বোঝাতে বোঝাতে হাঁটতে লাগলো বাড়ির দিকে। আরে না না, কেউ ডাকেনি, ঘুমের ঘরে মনে হয় ভুল শুনেছি। বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। এসেই বাবার একপ্রস্থ প্যাদানি ও মায়ের বকাঝকা শুনে মুখটা প্যাঁচার মতো করে পৌঁছলো তার চিলেকোঠার ঘরে। চিলেকোঠার ঘরটা মনোর বেশ প্রিয় জায়গা। টিনের ছাউনি দেওয়া ঘরে 2টো জানলা আছে, বেশ অনেক দূর পর্যন্ত দেখা যায়। গ্রামের মাঠটাও একটা জানলা থেকে দেখা যায়। এইসব কিছু ভাবতে ভাবতে হঠাৎ চিলেকোঠার চালে একটা ঢিল পড়ল। মনটা বেশ খুশি হয়ে গেল মনোর। তার কারণ সে জানে এটা তাদের খেলতে যাওয়ার একটা গুপ্ত সংকেত। কিন্তু হঠাৎ মনে পড়ল, এই ভর দুপুরে তো খেলতে যাওয়ার সময় না, আর গ্রামেও তো কেউ নেই, তবে ঢিলটা মারল কে? ব্যাপারটা কি দেখতে জানলা দিয়ে নিচে যত দূর পারা যায় এদিক ওদিক দেখল মনো, কিন্তু কাউকে দেখা গেল না। কিন্তু বাড়ির পেছনে বাবলা গাছের পেছন থেকে মনে হলো হঠাৎ কেউ ফিসফিস করে বলে উঠল, কি মনোবাবু, আজ বিকেলে মিষ্টি তেঁতুল খেতে যাবে না? এই ভয়ঙ্কর অদ্ভুত আওয়াজ শুনে পুরোপুরি থ হয়ে গেল মনো। মনো কোনোদিনই ভীতু নয়, বরং বন্ধুদের মধ্যে সবচাইতে সাহসী সে। তবুও ঘটনার আকস্মিকতায় কেমন যেন থ মেরে গেল। বাকি দিন ছুটির দিনের মতোই কাটল। কিন্তু সন্ধেতে মাঠ থেকে ফুটবল খেলে বাড়ি ফেরার সময় হরিদত্তের বাগানের পাশ থেকে আস্তে আস্তে আবার যেন কেউ খোনা গলায় বলে উঠল, খেলা হলো মনোবাবু। দাঁড়িয়ে পড়ল মনো। মিনিট খানেক আর কোনো শব্দ নেই। সন্ধে নামছে। মনো তাই ভাবল, এখানে আর দাঁড়িয়ে থেকে কাজ নেই। চারিদিকে লোকজনও কমে আসছে। পা চালিয়ে বাড়ির দিকে চলল সে। পরদিন সকালে আবার সেই বাবার কবিরাজি শেখানোর চেষ্টা। দুপুর পর্যন্ত চলল সেই অত্যাচার। এই অত্যাচার কোনোভাবে সহ্য করে দুপুরের খাবার খেয়ে বাবার অলক্ষ্যে সে চম্পট দিল জঙ্গলের সেই দিঘির পাড়ে। আজ আবার যাওয়ার পথে হরিদত্তের বাগানের পাশ দিয়ে যেতে যেতে তার মনে পড়ল কালকে সেই ডাকের কথা। উকি দিয়ে 2-4 বার দেখল সে, যদি কাউকে দেখতে পায়। মনে মনে মনো নিজেকেই বলে উঠল, মনো, ভয় পাচ্ছিস নাকি? বলে মনো হাসতে হাসতে চলল। বৈশাখের দুপুরে শেষ বেলায় আকাশ কালো করে মেঘ জমেছে। দূরে মাঠের পাড় থেকে যেন সেই মেঘ শুরু হয়েছে। সেই সৌন্দর্য দেখতে দেখতে মনো জঙ্গলে প্রবেশ করল। জঙ্গলে প্রবেশ করতেই মনটা কেমন ছ্যাদ করে উঠল তার। পরিবেশটা বেশ কিছুটা আলো ছায়া। ঘন মেঘ করেছে চারিদিকে। তারপর জায়গাটা চারিদিক থেকে গাছে ঘেরা। আলো ছায়া তো হবেই। এই ভাবতে ভাবতে মনো গিয়ে চড়ে বসল বটগাছের সেই ডালে। দিঘির উপর কালো মেঘের ছায়া, সে যে কি অপরূপ দৃশ্য তা না দেখলে কেউ বিশ্বাস করবে না।
মনো ডালের উপর শুয়ে দুলছিল, হঠাৎ তার দু চোখে ঘুম জড়িয়ে এলো। দিঘির সৌন্দর্য দেখতে দেখতে ধীরে ধীরে চোখ বুজে শুয়ে পড়ল সে। কাঁধে ছিল একটা গামছা, আর আরামের টানে সেটাও ধীরে ধীরে মাথায় চলে গেল। চোখ বুঝতে না বুঝতেই ঘুম আসতে দেরি হলো না। হঠাৎ এক মর্মর আওয়াজে ঘুম ভেঙে গেল মনোর। সে দেখল জঙ্গল আগের থেকে বেশি অন্ধকার হয়ে গেছে, বাতাসের গতিও বেড়েছে। একটু দূরে মিষ্টি তেঁতুল গাছের একটা ডাল ভেঙে পড়ে আছে, বেশ কিছু পাকা তেঁতুলও দেখা যাচ্ছে তাতে। এমন সময় হঠাৎ কেউ বলে উঠল, এই তো মিষ্টি তেঁতুল, খাবে না মনো বাবু? ক্ষণিকের জন্য ভয় পেলেও মনো ভীষণ রেগে গিয়ে বলল, এই কে রে তুই? গ্রামের যদি কেউ হোস তাহলে রক্ষে নেই। দুদিন থেকে পিছু করছিস আর আড়াল থেকে ডাকছিস, ইয়ার কি হচ্ছে নাকি? বলতে না বলতেই দূর থেকে খোনা গলায় খ্যাক খ্যাক করে কে যেন হেসে উঠল। মনো ভীতু ছেলে না হলেও এই পরিবেশের সাথে এই ভয়ঙ্কর হাসিটা শুনে তার মনটাও কেঁপে উঠল। দূর থেকে আবার ভেসে এলো কয়েকটা কথা। কি হে খোকা, ভয় পেলে নাকি? ভয় ও রাগ তার মনের মধ্যে এক অসম্ভব লড়াই শুরু করলো। এর আগে তাকে খোকা বলে কেউ ডাকেনি। ফুটবলের বেশ জাদ্রেল ডিফেন্ডার বলেই তার সব জায়গায় নাম ডাক আছে। বয়সে বড় ছেলেরা ভয় না করলেও তাকে সমীহ করে চলে। কিন্তু হঠাৎ এক অচেনা ভয় তাকে পেয়ে বসল। দু তিনবার ঢোক গিলে সে বলল, কে 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 তুমি? সেই খ্যানখ্যানে গলায় হাসির পর উত্তর এলো, আমি বেটুক, বেটুক ভূত। কথা শুনে মনোর সব ভয় চলে গেল। সে মুচকি হেসে বলল, হে হে, আরে ধুর, এরকম আবার কেমন নাম হয় নাকি? কথাটা বলার পর সে হঠাৎ উপলব্ধি করল ভূত কথাটার তাৎপর্য। হঠাৎ মনে পড়ল চারিদিকে তো কোনো লোক নেই, তবে নামটা কার? মনে হলো সব কিছু মিনিটখানেক নিঃশব্দে দাঁড়িয়ে আছে মনোর উত্তরের অপেক্ষায়। ওদিকে ভূতের নাম শোনার পরেও এমন যে কেউ প্রশ্ন করতে পারে সেই কথাটা ভাবেনি কোনোদিনও বেটুক। তাই তার উত্তর দিতে একটু সময় লাগলো। আমি সত্যিই ভূত, আমার নাম বেটুক, তুমি ঠিকই শুনেছ। ভূত শব্দের সঙ্গে মানুষের ভয় পাওয়ার এক অদ্ভুত সম্পর্ক জড়িয়ে আছে। মনোর মুখ থেকে ভূত, ভূত। এই শব্দ দুটো বারবার অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে এসে কেমন যেন মিলিয়ে গেল। ঘটনার আকস্মিকতা কাটতে না কাটতেই মনো লাফ দিয়ে ডাল থেকে নেমে সোজা দৌড় দিয়ে থামল হরিদত্তের বাগানের পাশে। এক দৌড়ে সে জঙ্গল, মাঠ সব পার করে এসেছে। বাগানের জামরুল গাছটা ধরে দুবার দীর্ঘশ্বাস ফেলতে না ফেলতেই আবার কি যেন বলে উঠল, তাহলে সত্যি এবার ভয় পেয়েছো খোকা? ও মনোবাবু। সেই বিকট হাসি শোনা মাত্র মনো আবার ছুটতে শুরু করলো। এক ছুটে সোজা দরজা ঠেলে বাড়ির তুলসী তলায় এসে থামলো। মনে মনে রাম রাম বলে দুবার তুলসী গাছকে নমস্কার করে নিল সে। মা বারান্দায় বসে কি একটা কাজ করছিল। অবাক হয়ে মা মনোকে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? অমন করে দৌড়ে এসে তুলসী মন্দিরে নমস্কার করতেছিস কেন? মনো কোনো কথার উত্তর না দিয়েই সোজা চিলেকোঠার ঘরে উঠে গেল। দম ছেড়ে সবে এক গ্লাস জল কুজো থেকে মুখে তুলেছিল, এমন সময় টিনে পড়ল এক ঢিল। আর অদূরেই সেই হাসি। ভয়ে বুক শুকিয়ে গেল তার। সাথে সাথে চিলেকোঠা থেকে নিচে নেমে এসে মায়ের পাশে বসল সে। মা তার দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে বলল, ও বাবা, যাকে রাতে সারা বাড়িতে দেখা যায় না সে কিনা বিকেল বেলায় বাড়িতে? এমন সময় হঠাৎই বাইরে ঝড় শুরু হলো। দমকা হাওয়ায় চারিদিকে ধুলোবালিতে ভরে গেল। মনু আর তার মা দুজনেই ঘরে চলে গেলেন।
এই রকম ঝড়ে মনকে সবসময় অতুল রায়ের আমবাগানেই পাওয়া যায়। আজ সে মায়ের পাশে শুয়ে। মা বললেন, মনো, এমন বাইরে ঝড় উঠেছে। কে রে, আজ আম কুড়োতে যাবি না? বলো কি তো? মনো বলল, না, আজ যাব না। আম কুড়ানোর কোনো বন্ধু নেই। এই বলে পাশ ফিরে শুয়ে পড়ল মনো। মাও আর কোনো কথা বাড়ালেন না। পরদিন সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, তবুও মনো বাড়ি থেকে কোথাও বেরোয় না। মা বাবা সবাই হতবাক হয়ে গেল। হঠাৎ হলো কি ছেলের? বাবার সাথে বাবার কবিরাজি ঘরেই বসে রইল সে। জড়িবুটি নিয়ে নাড়াচাড়া করতে থাকলো। ওদিকে মাঝে মধ্যেই চিলে কোঠার চালে টুপ টাপ করে ঢিল পড়তে থাকলো। বিশু কবিরাজ বললেন, দূর, কাকগুলো আজকাল বড্ড বজ্জাত হয়েছে। সারাদিন ওই চালে কিছু না কিছু নিয়ে আসছে, খাচ্ছে আর টুপটাপ ফেলে যাচ্ছে। সত্যি আর পারা যাচ্ছে না। কথাটা শুনে মনোর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বাবা তার দিকে তাকিয়ে বলল, কি রে মনু, কি হলো তোর? শরীর ঠিকঠাক আছে তো? দেখি দেখি, তোর কপালটা একটু দেখি। এই বলে হাত দিয়ে কপালটা একটু দেখলেন। মনো অন্যমনস্ক ছিল। বাবার এই কপালে হাত দেওয়াতে তার চটকা ভেঙে গেল। না না, তেমন কিছু না। আসলে সব বন্ধুরা ঘুরতে গেছে তো, তাই খেলার আর কেউ নেই, তাই আর কি। বিশু কবিরাজ বললেন, তাহলে এক কাজ কর, মাঠে গিয়ে বড়দের সঙ্গে ফুটবলই খেল, ওরা তোকে খেলতে নেয়। মনো অনিচ্ছা সত্ত্বেও হাসি হাসি মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। চিলে কোঠার ঘরে সে পৌঁছতে না পৌঁছতেই ভেসে এলো একটা কথা। কি হে খোকা, ভয় কি তবে এবার খেলাও বন্ধ? কথাটা শুনে মনোর পুরো শরীরটা রাগে জ্বলে উঠল। মনে মনে সে ঠিক করল, আজ আর খেলা নয়, আজ যাব হেমেন ডাকাতের জঙ্গলের দিঘির পাড়ে, দেখি এই বেটুকটা কে। সে মন শক্ত করে বেরিয়ে পড়ল। মাঠ পার করার সময় গ্রামের ছেলেরা তাকে খেলার জন্য ডাকলেও সে ভ্রুক্ষেপ করল না। সোজা ঢুকে গেল হেমেন ডাকাতের জঙ্গলে। আর গিয়ে পৌঁছলো সেই দিঘির ধারে বটগাছের তলায়। সেখানে পৌঁছে সে বলে উঠল, দেখি তো, কোথায় তুমি বেটুক? সারাদিন আমার বাড়িতে ঢিল না মারলেই নয়। কথা শেষ হতে না হতেই আবার কে যেন ফিক করে হেসে উঠে বলল, সামনে আসবো তাহলে, কিন্তু তাতে ভয় পাবে না তো খোকা? খোকা কথাটা শুনেই মাথাটা চট করে আরও বেশি গরম হয়ে গেল মনোর। তখন সে বলল, হ্যাঁ, আসো দেখি কে তুমি, কোন ভূত না ব্রহ্মদত্তি দেখি। এমন সময় তেঁতুল গাছ থেকে এক ঘূর্ণিপাক হাওয়া ভেসে এলো এবং তাকে বার দুয়েক প্রদক্ষিণ করে বটগাছের মোটা গুড়ির পিছনে গিয়ে মিলিয়ে গেল। পিছন থেকে বেরিয়ে এলো এক ছোটোখাটো লোক। দেখে মনে হলো বছর দশকের কোনো বাচ্চা, কিন্তু তার ইয়া ভুঁড়ি আর চুল তার বেনুনি বাঁধা। দেখেই মনোর হাসি পেয়ে গেল। কিছুক্ষণ মুখ টিপে হাসার পর মনো বলল, তোমার নাম কি বেটুক? বেটুক একটু ভারী গলায় বলল, হ্যাঁ, কেন বিশ্বাস হলো না বুঝি? মনো বলল, ভূত যেমন দেখতে হয় তা তো জানতাম না, কোনো গল্পতেও তো শুনি। একথা বলতে না বলতেই বেটুক রূপ বদলে ফেলল দুবার। একবার হয়ে গেল অনেক লম্বা এক লোক, আরেকবার হলো এক দাঁত বার করা কদাকার চেহারার লোক। তারপর সে নিজের রূপে ফিরে এলো। বেটুক বলল, কি হলো তো বিশ্বাস? তুমি কি ভাবছিলে বিভৎস রূপ ছাড়া কোনো ভূত হয় না? মনো সাদা মনেই বলল, তা আমি কি জানি, আমি তো আর আগে কোনো সময় ভূত দেখিনি। মায়ের কাছে যা গল্প শুনেছি বা পড়েছি, তাতে তো সব ভূতের বিভৎস চেহারা। বেটুক হলো আসলে একজন খুব খাটো মানুষ, অর্থাৎ বেটে মানুষ। সার্কাসে এমন লোক দেখেছে মনো কয়েকবার। ধীরে ধীরে মনোর মন থেকে ভূতের ভয় অনেকটাই কেটে গেল। মনো বলল, আচ্ছা, তোমাদের আর ভয় দেখানো ছাড়া কি কোনো কাজ নেই? বেটুক বলল, আসলে আমি নতুন ভূত হয়েছি, তাই ঠিকভাবে ভয় দেখিয়ে নিজের জায়গাটা পাকা করতে চাইছি। ভয় দেখানো প্র্যাকটিস আর কি, কিন্তু তা তুমি আর হতে দিলে কই? মনো বলল,
একেবারে যে ভয় পাইনি তা তো নয়। বেটুক মুখটা বেশ হাসি হাসি করে বলল। বাহ, ভয় পেয়েছো তবে বলছো? মনু হাসতে হাসতে বলল। না না, আসলে দেখতে পাচ্ছিলাম না তো তাই একটু ভয় পেয়েছিলাম। দেখতে পেলে সেটুকুও ভয় পেতাম না। বেটুক মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ মনু বলে উঠল। তাহলে বেটুক, আমরা এখন থেকে বন্ধু তো? আর আমাদের বাড়িতে ঢিল মারবে না তো? এই কথা শুনে মহা অবাক হয়ে বেটুক ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তারপর বলল। মানে মানে বন্ধু হব কি করে? মনু বলল। কেন, শিবু আর হরেন ওরাও তো আমার বন্ধু, তুমিও তেমন বন্ধু হবে, সমস্যা কি তাতে? বেটুক একটু ভেবে আমতা আমতা করে বলল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বন্ধু আমি হতে পারি, কিন্তু আমার কথা কাউকে বলা যাবে না। যত বেশি লোককে বলবে আমার শক্তি ততই কমতে থাকবে। মনু একটু আশ্চর্য হয়ে তাকিয়ে থেকে বলল। ঠিক আছে, কাউকে বলবো না, কিন্তু দরকার আমাকে সাহায্য করতে হবে। রাজি? বেটুক কিছুটা নিমরাজি হয়েও তার কথায় সায় দিল। মনু পায়ের সামনে থেকে একটা গাছের ভাঙা ডাল কুড়িয়ে নিয়ে বলল। না, এখন বাড়ি যাই, নাহলে বাবা খুব বকবে। কথাটা শুনে বেটুক একটু হাসি হাসি মুখ করে বলল। দেব নাকি কবিরাজ মশাইকে একটু জব্দ করে? মনু পিছন ঘুরে বেটুকের দিকে তাকিয়ে বলল। না না, থাক, কি দরকার? পারলে আমাদের ক্লাসে সৌমেনকে একটু ভয় দেখিয়ে দাও। বেটুক বলল। এই সৌমেনটা আবার কি? মনু বলল। গতবারের 500 মিটারের দৌড়টা জিতেই যেতাম, যদি না সৌমেন ল্যাং মেরে ফেলে দিত। বেটুক বলল। আচ্ছা, একদিন সময় করে ভয় দেখিয়ে দেবো, যাও। মনুর মুখটা বেশ প্রফুল্ল হয়ে উঠল। বলল। আচ্ছা, যাই তবে। বলেই সে রওনা দিল বাড়ির পথে। পরের দিন যতীন মণ্ডলের পুকুরে স্নান করতে গেল মনু। সে জানে যে সৌমেন ও তার বন্ধুবান্ধব ওই পুকুরেই স্নান করে। মনুকে দেখে সবাই তো অবাক। সৌমেন বলে উঠল। আরে কে এসেছে দেখো, মনোজে। তা কি ব্যাপার, বাড়ির পাশের পুকুর ছেড়ে আজ এত দূরের পুকুরে? বেটুক কানে ফিসফিস করে বলল। যার কথা বলেছিলে ওটাই কি সেই সৌমেন? মনু একটু অন্যদিকে তাকিয়ে বলল। হ্যাঁ, ওটাই। বেটুক বলল। তবে এই পুকুরেই 2-3 বার চুপনি দিয়ে দিই নাকি? মনু হাসি মুখ করে বলল। দাও দাও, মনটা একটু শান্তি হোক, তবে বেশি না কিন্তু। মনুর এরূপ কীর্তিকলাপ দেখে সৌমেনরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ঠিক এই অবস্থায় হঠাৎই সৌমেনকে কোনো এক অদৃশ্য শক্তি বার তিনেক টেনে জলে চুবিয়ে দিল। সবাই কি হলো বলে সাঁতার দিয়ে ওর দিকে যেতে যেতেই সব ঠিক হয়ে গেল। বন্ধুদের মধ্যে একজন বলল। এই কি হলো কি রে? কি হলো, এভাবে ডুব দিচ্ছিলিস যে? সৌমেন মনে ভয় ও মুখে হাসি ফুটিয়ে বলল। মনকে দেখালাম যে কেউ যদি চুপনি খায় তবে তার অবস্থাটা কেমন হয় আর কি। মনু মুচকি হেসে গলাটা একটু উদাস করে বলল। না থাক, আজ আর সাঁতার কেটে কাজে নেই, বাড়ি যাই বড়। আচ্ছা, পরে একদিন আসবো সাঁতার কাটতে। মুখ ঘুরিয়ে বাড়ির পথ ধরল মনু। কিছু দূর আসতেই মনু আর বেটুক দুজনেই হো হো করে হেসে নিল। বেটুক বলল। আচ্ছা, ভয় দেখানো তো তবে হয়ে গেল, তবে এবার আমি আসি মনোবাবু। এই বলে সে অদৃশ্য হলো। বাড়ি ফিরতে ফিরতে মনু ভাবল। না, বেটুক ভূত হলে কি হবে, মনটা ভালো, বন্ধু হিসেবেও মন্দ নয়। এরপর প্রায় প্রতিদিনই মনু আর বেটুক দিঘির পাড়ে বটগাছের ডালে আড্ডা মেরে ভালোই সময় কাটাতে লাগলো। একদিন বেটুককে মনু প্রশ্ন করল। আচ্ছা, তোমার নামটা এরকম অদ্ভুত কেন? বেটুক বলল। এর পেছনেও একটা ছোট্ট কাহিনী আছে। মনু বলল। তা বলো শুনি। বেটুক তখন বলল।
শোনো তাহলে, বছর 4 আগে আমি থাকতাম এই গ্রামের 2 গ্রাম পরে, ওই ফুলতলিতে। গ্রামের ননি ঘোষের বাছুরটা চুরি যাওয়ার জন্য দিল সবাই আমাকে গ্রাম থেকে তাড়িয়ে। তারপর থেকে এই গ্রাম সেই গ্রাম ঘুরে একদিন হঠাৎই জঙ্গলের পথে এসে পড়ি। জঙ্গলের এই বড় গাছটার তলায় বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ এক বিরাট চেহারার লোক জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াতে দেখি। জঙ্গলের নামটা তো আমি জানতামই, হেমিন ডাকাতের জঙ্গল। ছোটবেলায় বাবার কাছে শুনেছিলাম। সেই লোকটাই এসে বলল সেই নাকি দলের সর্দার। সে হেমিন ডাকাতের ছেলে যোগেন ডাকাত। ইচ্ছে না থাকলেও পেটের দায়ে যোগ দিলাম ডাকাতের দলে। ছোট বলে দলের টুকটাক কাজ করতাম আর সর্দারের ফাই ফরমাস খাটতাম। যোগেন ডাকাত আমায় কখনো ডাকাতি করতে নিয়ে যেত না। তাই এমন একদিন দুপুরে রান্না বান্না সেরে খেয়ে দেয়ে ঘুম দিয়েছি আমাদের ঝুপড়িতে। বিকেলে উঠে দেখি যোগেন ডাকাত তার দলবল নিয়ে বেরিয়ে পড়ল ডাকাতি করতে। আমি আর রাধুনী শম্ভু বিকেলের পর থেকে লেগে পড়লাম রান্না বান্নায়। রান্না বান্না শেষ করে খাবার দাবার গুছিয়ে রাখলাম। এখনো তাদের ফিরতে ঢের দেরি। অপেক্ষা করতে করতে পড়লাম ঘুমিয়ে। আসলে জঙ্গলের এই দিকটাতে তেমন কোনো লোক আসে না ভয়ে। আর ঘুম যখন ভাঙলো তখন প্রায় মাঝরাত। দেখলাম তখনও দলের কেউ আসেনি। এত খিদে পেল যে ভাবলাম শম্ভু এখনো তো ঘুমোচ্ছে, আমি তাহলে খাবার বেড়ে বসি। খাবার বেড়ে বসলাম। ভাত, ডাল, বনমোরগের ঝোল। খিদে পেতে খেতে খেতে সবই শেষ হয়ে গেল। তা আমি লক্ষ্যই করতে পারলাম না। আমি একটু বেশি খেতাম আর কি। আর খাটো ছিলাম বলে আমার নাম বেটুক। বেটে আর পেটুক এই 2 মিলেই বেটুক, বুঝলে মনোবাবু? যাই হোক, কিছুক্ষণ পরে দলবল নিয়ে ফিরল সর্দার। হলো না ডাকাতি। গ্রামবাসীর কাছে ধরা পড়ে খুব মার খেয়েছিল সেদিন। মাথায় এমনিতেই খুন চেপেছিল সেদিন। শম্ভুকে বলল খাবার দে দেখি। শম্ভু বলল অর্ধেকের বেশি খাবার ওই বেটুকি খেয়ে ফেলেছে। সব রাগ এসে পড়লো আমার উপর। আর কি, আমার প্রাণটা গেল বেঘরে। হয়ে গেলাম মানুষ বেটুক থেকে ভূত বেটুক। গল্প শুনতে শুনতে বিকাল হয়ে গেল। বেটুককে বিদায় দিয়ে মনও বাড়ি ফিরল। বিপদটা এলো সেই দিন রাতেই। ডাকাত পড়ল মনদের গ্রামে। গ্রামের সম্ভ্রান্ত পরিবার বলতে মোড়লের বাড়ি, মহাজন প্রেমদাসের বাড়ি আর মনোর বাবা বিশু কবিরাজের বাড়ি। মহাজন প্রেমদাস আর মনদের বাড়ি একদম পাশাপাশি, কিন্তু মোড়লের বাড়ি দুটো 3টে বাড়ির পরে। বারান্দায় অনেক লোকের হাঁকডাক শুনে মনোর ঘুম ভেঙে গেল। এক লাফে বিছানা থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামতেই মনো দেখল উঠোনের মাঝে মুখে লাল কাপড় বাঁধা গোটা 3 লোক বড় বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তার বুঝতে একটু অসুবিধা হলো না যে তারা ডাকাত। মনো কি করবে ভাবছে, এমন সময় একজন বিশাল চেহারার লোক বাইরের দরজা দিয়ে ভিতরে ঢুকল। তার এক হাতে বন্দুক, অন্য হাতে টর্চ। সেই যে এই দলের সর্দার সেটা তার হাবভাব আর হাতে বন্দুক দেখেই বুঝল মনো। সর্দার বাবাকে বলল, কিরে বিশু কবিরাজ, বাড়িতে যা মূল্যবান জিনিস আছে সব বার করে দে, না হলে সবার টুটি চেপে ধরে মেরে সব লুট করে নিয়ে যাব। কিরে, কথা কানে যাচ্ছে না? বাবা মুখটা গম্ভীর করে বিরক্তির সাথে বললেন, তোমরা কবিরাজের বাড়িতে কি আর পাবে? সর্দার বলল, এই তোরা তো বংশ পরম্পরায় কবিরাজ, মাল করি কিছুই কামাসনি, বললে বিশ্বাস করবো? মা পরনের সোনা গয়না সব খুলে দিল, আর সিন্ধুকেও যা মূল্যবান জিনিস ছিল তাও বার করে দিল। মনো দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখছিল আর রাগে ফুঁসছিল।
তার ইচ্ছে করছিল সবকটা ডাকাতকে লাঠির এক ঘায়ে মেরে ফেলতে। হঠাৎ এক দমকা হাওয়ায় ডাকাতদের হাতের সব মশাল একেবারে নিভে গেল, আর কে যেন মনোর পাশ থেকে এসে ফিস ফিস করে বলে গেল, কি হে খোকা, ভয় পেলে নাকি? আরে আমি আছি তো। মনো বুঝলো বেটুক এসেছে, আর একটা খিকখিকে হাসি যেন বাতাসের সাথে মিলিয়ে গেল। তারপর যা হলো সবই কেমন যেন গল্পে শোনা জাদুর মতো। মনো আর তার বাড়ির লোক শুনতে পেল সর্দার এক বিকট চিৎকার করে ভিমরি খেয়ে পড়ে গেল, এই কিরে কিরে, আর বাকি ডাকাতের মুখের ঢাকাগুলো এমনভাবে উপরে উঠে গেল যে তাদের চোখ ঢেকে গেল। তারা কোনোভাবেই শত চেষ্টা করেও সে ঢাকা সরাতে পারল না। এমতো অবস্থায় বাবা এই যে ডাকাত ডাকাত, এইখানে ডাকাত বলে চিৎকার করতে লাগলো। এই ফাঁকে মনো দরজার পেছন থেকে বেরিয়ে এসে একটা ডাকাতের লাঠি কেড়ে তাকে দুঘা বসিয়ে দিল। আশেপাশের বাড়ির লোকজনও হাতের সামনে যা পেল তাই নিয়ে ছুটে এলো মনোর বাড়ির দিকে। গ্রামের লোকজন মনোকে ওই ডাকাতদের মারতে দেখে সাহস পেয়ে হৈ হৈ করে ছুটে এসে ডাকাতদের পেটাতে শুরু করলো। গোটা তিনেক ডাকাত ধরা পড়ল। বাকি সব গ্রামের লোকেদের ভয়ে এক ছুটে পালিয়ে গেল জঙ্গলের মধ্যে। সর্দার পড়েই রইল সেই হতভম্ব অবস্থায় আমাদের উঠোনে। ধরে বেঁধে ফেলা হলো তাকে এবং বাকি তিনজনকে। এরপর গ্রামের মানুষ মনোর সাহসের জয়ধ্বনি দিতে লাগলো, কাঁধে নিয়ে নাচতে লাগলো তাকে। একগাল হেসে মনো বলল, আরে আরে, আমি কিছু করিনি, যা করেছে সব উপরওয়ালা করেছে। এই শুনে বেটুকো গাছের উপর থেকে খিক খিক করে কতক্ষণ হাসলো আর ফিস ফিস করে বলে গেল, আসলে আমাকে মেরেছিল এই যোগেন ডাকাতি, তাই একটু শাস্তি দিয়ে দিলাম। অনেক রাত হলো, এবার আমি আসি। তুমি চিন্তা করো না মনোবাবু, আমি তোমার সাথেই আছি। বলে হাওয়ার সাথে মিলিয়ে গেল। এতক্ষণ শুনলেন গল্পকথায় অরিজিনালস বেটুক। গল্প পাঠে দীপাঞ্জন, বেটুকের চরিত্রে মৃন্ময়, মনোর চরিত্রে শিশুশিল্পী লিশান বিশ্বাস, মনোর বাবা চন্দন পোদ্দার, মনোর মা সন্দীপা দাস, সৌমেন অয়ন ব্যানার্জি, ডাকাত মৃন্ময়। সমবেত কণ্ঠে টিম গল্পকথায়, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ফলি মৃন্ময়। খুব শিগগিরই ফিরছি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।